জন্ম পরিচয় গোপন রেখে দেশের বিভিন্ন স্থান থেকে জাতীয় পরিচয়পত্র নিচ্ছে রোহিঙ্গারা। ইন্ডিপেন্ডেন্টের অনুসন্ধানে একটি গ্রামে একাধিক রোহিঙ্গা জাতীয় পরিচয়পত্র পাওয়ার তথ্য উঠে এসেছে। অভিযোগ আছে এক শ্রেণীর দালালের সহায়তায় এসব কাজে জড়িত রয়েছেন জনপ্রতিনিধি সহ স্থানীয় প্রশাসন। কক্সবাজারের হিমছড়ি দরিয়ানগর এলাকায় স্বামী সন্তান ও নাতি নাতনি নিয়ে দীর্ঘদিন ধরে সরকারি খাস জমিতে বসবাস করছেন ৬৪ বছর বয়সী সারা খাতুন। সম্প্রতি পরিবারের অন্তত ১০ জনকে নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের ডাবলবোরিং দক্ষিণ আগ্রাবাদ থেকে ভোটার হয়েছেন, পেয়েছেন জাতীয় পরিচয়পত্র। সারা খাতুনের খোঁজে দরিয়ানগর এলাকায় গেলে প্রথমে অসুস্থতার অজুহাত দিলেও পরে কৌশলে রাজি করানো হয় তাকে। এদেশে থাকতে থাকতেই আমি বুড়ো হয়েছি। যেহেতু আমার আত্মীয় স্বজন আছে ওখানে, ডাক্তারের কাছে যেতেও হয়, তাই সেখানে ভোটার হয়েছি। আমরা অরিজিনাল টেকনাফের জালিয়াপাড়ার। ওখান থেকে আমার বাবা বার্মা চলে যায়। দেশ স্বাধীনের পর আমরা আবার চলে আসি। বাংলাদেশ স্বাধীন হয়, স্বাধীন হওয়ার ১৫ বছর আগে আসি। স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গারা পুরো দেশে ছড়িয়ে গেছে, দ্রুতই তাদের ক্যাম্পে ফিরে যাওয়ার দাবি তাদের। ইটার হারণে আরা অনেক কষ্ট পায়, কিন্তু কষ্ট পাইতে জিনিস এটা নেতাকে তারা ন দেখে, ইটারও কিন্তু তাদের সাথে জড়িত থাকে। রোহিঙ্গাদের প্রতি কাজগুলি করতেছে। আমাদের বাংলাদেশের ছেলেরা তো আসলে আমার জানা মতো এই কাজগুলি করবে না। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পেতে সহযোগিতা করছেন জনপ্রতিনিধি সহ স্থানীয় প্রশাসন, দাবি নাগরিক পরিষদ নেতার। বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন গ্রাম থেকে রোহিঙ্গারা ভোটার হয়েছেন। এই ভোটার হওয়ার পিছনে আমাদের স্থানীয় জনপ্রতিনিধি এবং আমাদের প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশ রয়েছে। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পেতে সহায়তাকারী বেশ কিছু দালালকে শনাক্ত ও আটক করা হয়েছে। অসাধু চক্র থাকাটা স্বাভাবিক না, তবে এই ব্যাপারে আমাদের অভিযানগুলো ক্ষেত্রে এবং আমাদের যে বিভিন্ন সংস্থা থেকে আমরা তথ্য সংগ্রহ করি, গোপন তথ্য, এবং তার ভিত্তিতে আমরা কিন্তু নিয়মিত অভিযান করছি। ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী কক্সবাজার জেলার মোট জনসংখ্যা প্রায় ২৯ লাখ। এর বাইরে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা ১৩.৫ লাখের বেশি। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। কক্সবাজারের টেকনাফে পাহাড়ে নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযানে অপহরণের শিকার নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। নৌবাহিনীর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কচ্ছপিয়া পাহাড়ে অভিযান চালানো হয়। এ সময় মানব পাচারকারী চক্রের বেশ কয়েকটি আস্তানার সন্ধান পায় তারা। পরে সেখানে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক রয়েছেন। এসব চক্র সদস্যরা অস্ত্রের মুখে সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণ দাবি ও বিদেশে পাঠানোর প্রলোভন দিয়ে মানব পাচার করে আসছিল। পরিচয় শনাক্ত ও যাচাই বাছাই শেষে উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঢাকা উত্তর সিটি তৃতীয় শ্রেণীর উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক এবং কেয়ারটেকার এখন প্রথম শ্রেণীর কর্মকর্তা। এমনকি অষ্টম শ্রেণী পাস অফিস সহায়ককে দেওয়া হয়েছে হিসাব সহকারীর অতিরিক্ত দায়িত্ব। এসব দায়িত্ব দেওয়া হয় সচিবের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ মামুনুল হাসানের স্বাক্ষরে। অভিযোগ উঠেছে, দায়িত্ব পেয়েই তিনি এমন নিয়ম বহির্ভূত দায়িত্ব দিতে থাকেন। এমনকি প্রশাসক মোহাম্মদ এজাজ বিদেশে থাকায় একটি আদেশ বাতিলের অনুমোদন নিয়েও প্রশ্ন উঠেছে। ঢাকা উত্তর সিটির ৯ জন কর্মকর্তা কর্মচারীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় ১০ সেপ্টেম্বর। এতে তৃতীয় শ্রেণীর উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক তানিয়া আহসান এবং কেয়ারটেকার অরুণচন্দ্র দাস পান নবম গ্রেডের প্রথম শ্রেণীর উপ কর কর্মকর্তার দায়িত্ব। দুজনের কারোর ক্ষেত্রেই মানা হয়নি চাকরি বিধিমালা। একদিনের মধ্যে ফাইল অনুমোদন করে দায়িত্ব দেওয়া হলেও বৃহস্পতিবার তাদের পাওয়া যায়নি নতুন কর্মস্থলে। ৯ সেপ্টেম্বর আরেকটি অফিস আদেশে ২০তম গ্রেডের অষ্টম পাস অফিস পিয়ন জাকির হোসেনকে দায়িত্ব দেওয়া হয় রাজস্ব বিভাগের হিসাব সহকারীর। কিভাবে দায়িত্ব পেলেন জানতে ডিএনসিসির অঞ্চল ৫-এর অফিসে গেলে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান জাকির হোসেন। মোহাম্মদ মামুনুল হাসান, যার মূল দায়িত্ব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তার, তবে তিনি যেন অপেক্ষায় থাকেন অতিরিক্ত সচিবের দায়িত্বে। গত বছরের নভেম্বরে যখন দায়িত্ব পেলেন তখন ডজন দুয়েক অতিরিক্ত দায়িত্বের আদেশ করেছিলেন, যা ছিল অসঙ্গতিতে ভরা। এবছর আবার তাকে অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব পেয়েই বেশ কিছু অতিরিক্ত দায়িত্বের আদেশ করেছেন, যেখানেও মানা হয়নি কোনো নিয়ম।
এসব প্রশ্নের উত্তর খুঁজতে মামুনুল হাসানের মুখোমুখি ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তিনি জানান, এসব আদেশ অনুমোদন হয়েছে আগেই, তবে নথি ঘেটে দেখা গেল ফাইল অনুমোদন এবং আদেশ হয়েছে একই দিনে। আপনি যখন অতিরিক্ত দায়িত্বে থাকেন তখনই আসলে একের পর এক মনে করেন হচ্ছে এরকম অতিরিক্ত দায়িত্বের এই আদেশগুলো আসলে হচ্ছে কেন? এসব ফাইল তো অনুমোদন হয়ে আসে, প্রস্তাবন চায় অনুমোদন হয়, তারপর এমন না যে ইচ্ছে হলে অর্ডার করে দিতে পারে। এই সাক্ষাৎকার নেয়ার কিছুক্ষণ পরই বাতিল হয় জাকির হোসেনের আদেশ। এখন প্রশ্ন উঠেছে, প্রশাসক মোহাম্মদ এজাজ বিদেশে থাকায় আদেশ বাতিলের লিখিত অনুমোদন হলো কিভাবে? এসব আদেশের পেছনে অন্য অভিপ্রায় দেখছেন বিশেষজ্ঞরা। এটা যদি করা হয় তাহলে যে আমাদের যে কোনো প্রতিষ্ঠানে যে শৃঙ্খলাটা একদমই মারাত্মকভাবে বিঘ্নিত হবে এবং এই ধরনের একটা বাজে নজির পরবর্তীতে কিন্তু পুরো সিস্টেমটাকে কলাপস করার জন্য যথেষ্ট। জন্য যারা দিচ্ছেন তারা কি করে দিচ্ছেন? যারা তো দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে আছেন, তারা তো এই ধরনের নর্মসগুলো দেখে অভ্যস্ত হওয়ার কথা। এর পেছনে অন্য কোনো গল্প আছে কিনা, কাউকে বিশেষ সুবিধা দেওয়ার ক্ষেত্রে অন্য কোনো প্রণোদনা কাজ করছে কিনা, এখানে এই বিষয়গুলো খতিয়ে দেখা উচিত। বিদেশে থাকা এসব বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলেও বক্তব্য মেলেনি ডিএনসিসি প্রশাসকের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্বজনদের নামে আমেরিকা, লন্ডন সহ বিশ্বের নানা দেশে থাকা ৬ শতাধিক বাড়ি রাষ্ট্রের অনুকূলে জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইতিমধ্যে সংশ্লিষ্ট দেশে পাঠানো সরকারি চিঠির পরিপ্রেক্ষিতে দুদকের কাছে প্রাসঙ্গিক আরও কিছু দলিলপত্র চেয়েছে বিদেশিরা। বিদেশে থাকা এসব সম্পদ উদ্ধারে আশাবাদী হলেও কতদিনে তা সম্ভব সেটা স্পষ্ট করতে পারছে না দুদক। 2016 থেকে 2021 এই 5 বছরে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে মোট 558টি বাড়ি কেনেন বলে দুদকের অনুসন্ধানে ধরা পড়েছে। দুদকের তদন্তে যুক্তরাজ্যে 330টি, দুবাইতে 228টি এবং যুক্তরাষ্ট্রে 10টি বাড়ি ও ফ্ল্যাট শনাক্ত হয়। এসব অবৈধ সম্পদের ব্যাপারে দুদক সংশ্লিষ্ট দেশগুলোকে চিঠি পাঠিয়ে ইতিবাচক সাড়া পায়, জানিয়েছেন কর্মকর্তারা। অপরাধ করে এগুলা সংগঠন করে টাকাগুলো নিয়ে গেছে, আমরা এগুলো প্রমাণ করতে তারা আমাদের কাছে এভিডেন্স চেয়েছে, আমরা সেই এভিডেন্সগুলো সংগ্রহ করতেছি এবং এটা পাঠালে তারা সেটা পর্যালোচনা করে সঠিক পেলে তারা ওদের দেশের যে কোর্ট আছে সেই কোর্টে এগুলো প্লেস করে দেন ওখান থেকে অর্ডার করে পরবর্তীতে দুই দেশের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে সহযোগিতার মাধ্যমে জিনিসগুলো ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। দুদকের অনুসন্ধানে ওই 3 দেশ ছাড়াও সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া এমনকি ভারতেও সাইফুজ্জামানের বাড়ির সন্ধান মিলেছে। এইসব সম্পদের দাম 5 থেকে 6 হাজার কোটি টাকা হবে বলে হিসাব করেছেন কর্মকর্তারা। জব্দ সম্পদের টাকা MLM এর মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। বিভিন্ন সোর্সের মাধ্যমে তথ্য পেয়েছি ওনার কয়েকটি দেশে ফ্ল্যাট এবং বাড়ি আছে, তার আনুমানিক মূল্য প্রায় 5-6 হাজার কোটি টাকার মতো বাংলাদেশি টাকায়। সো আমরা কমিশনের মাধ্যমে এটা MLR এর মাধ্যমে চেষ্টা করতেছি যে ওই সম্পদগুলো যাতে ব্যাহত না হয় এবং ওই সম্পদগুলো যাতে আমরা দেশে আনার ব্যবস্থা করতে পারি, সেই প্রক্রিয়াটা আমাদের চলমান রয়েছে। এদিকে সাইফুজ্জামান চৌধুরী পালানোর পর দেশে তার সম্পদ দেখভালে জড়িত সন্দেহে উৎপল পাল ও আব্দুল আজিজ নামে দুজনকে গ্রেফতার এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির অনুমতি চেয়েছে দুদক। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আলোচনা ছেড়ে রাজপথে কর্মসূচি দিয়ে অহেতুক চাপ সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটি গণতন্ত্রের জন্য ভালো নয় বলে মনে করেন তিনি। আর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেছেন, কেউ নির্বাচনের পরিবেশ নষ্ট করলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে ফেরা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে তার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। খোঁজ নেন শারীরিক অবস্থার। পরে গণমাধ্যমে তিনি বলেন, নির্বাচনী পরিবেশ যারা নষ্ট করতে চাইছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে রাজনৈতিকভাবে। নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই, তাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, পাশ করতে পারবে। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে।
এদিকে শাহজালাল বিমানবন্দরে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতি কিংবা কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি। আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই, আমরা পিআরের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই। খুব পরিষ্কারভাবে আমি মনে করি যে এখানে যেটাই করা হোক সেটা জনগণের সমর্থনটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। সিঙ্গাপুর থেকে স্ত্রীর চিকিৎসা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফেরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 দিনে বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের সবকটি নদীর পানি বেড়েছে। ভাঙন দেখা দিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে 6টি জায়গায়। বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে লোকালয়ে, সড়ক তলিয়ে যান চলাচল ব্যাহত। এদিকে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে প্রায় 75 মিটার নদীতে বিলীন। বেড়িবাঁধ ধসে যাওয়ার ঘটনায় 4 সদস্যের কমিটি গঠন করা হয়। টানা বৃষ্টিতে বেড়েছে শেরপুর জেলার সব নদীর পানি। নদীর পাড় ভেঙে পানি ঢুকছে শহরে। পানির তোরে ভেসে গেছে ঝিনাইগাতি শহরের অন্তত 15টি বাড়িঘর, তলিয়েছে প্রায় 2000 হেক্টর জমির আবাদ। অনেক ধান জমিনগুলি নষ্ট হয়ে যাচ্ছে, তবে ঘরবাড়ির ক্ষতি হচ্ছে, বাড়িঘরেরও কিছু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টি ভারী বর্ষণের যেভাবেই হয়েছে, বহু ঘর তলায় গেছে। অভিযোগ আছে বাঁধ নির্মাণ না করে দায়হীনভাবে মাটি ভরাট শেষ করে পানি উন্নয়ন বোর্ড। এতে প্রতি বছরই একাধিকবার আসে পাহাড়ি ঢল, ভাঙে মহারশী নদীর বাঁধ। 2024 সালে যে ভয়াবহ বন্যায় ভাঙন হয়েছিল, ওইখানে পানি উন্নয়ন বোর্ড কাজ করার পরে অল্প একটু জায়গা বাদ রাখা হয়েছিল। ওই জায়গা দিয়ে নতুন করে ভাঙনের ফলে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। আরো লাখ লাখ বন্যা নষ্ট হয়ে গেছে, বাঁধ ভেঙে অনেক বাড়িঘর নষ্ট হয়ে গেছে। আমাদের স্থায়ী বাঁধটা এখনো করে দেওয়া হয় নাই। একটু অল্প বাদ দিয়ে দেয়, অল্প বাজার করে দেয়, কিছুদিন পরে আবার একটু বৃষ্টি হলে শেষ, বাঁধ নষ্ট হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নদীগুলোর বাঁধ নির্মাণের প্রস্তাবনা ঢাকায় পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে। এটি সম্পন্ন হলে আসলে সবগুলো জায়গায় আমরা পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে যেখানে যেখানে কাজ প্রয়োজন সেখানে আমরা প্রকল্প প্রস্তাব দাখিল করে সেটি বাস্তবায়ন করতে পারবো। সেটা অবশ্যই স্থায়ী কাজ হবে। এদিকে পাহাড়ি ঢলের রংপুরের গঙ্গাচড়ায় বেড়ি বাঁধ ধসে হুমকিতে দ্বিতীয় তিস্তা সেতু এবং রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক। গ্রামের যত ইয়াডি আছে, বাড়ি টাড়ি, আবাদি, জমি টমি সব শেষ। বাঁধের কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আরও ক্ষতি হইবে। বিশাল জায়গা জমি মানুষের আছে, বা ব্রিজটা লালমনিরহাট টু রংপুর, এই ব্রিজটার ক্ষয়ক্ষতি হবে। বেড়ি বাঁধ ধসে তলিয়েছে এরই মধ্যে 50 হেক্টর ফসলি জমি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে শেরপুর ও রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই শেরপুরের পরিস্থিতি জানাবেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তো 6 জায়গায় ভাঙন দেখা দিয়েছে, সেটি মেরামতের কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? আর লোকালয়েও তো পানি ঢুকে পড়েছে, সেখানকার পরিস্থিতিও জানাবেন। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মহারশী নদীর পাড়ে খোলপুরা বা যে এলাকা, এই জায়গায় আমি যদি আপনাকে দেখাতে চাই যে আপনাদেরকে যে এই যে ভাঙন একটা ধ্বংসযোগ্য একটা এলাকা, এবং গতকালকে কিন্তু এই যে মহারশী নদীর যে পাড় ভেঙে এখানে অন্তত পক্ষে 10টি বাড়িঘর ছিল এবং প্রত্যেকটা বাড়িঘর কিন্তু আসলে ভাসিয়ে নিয়ে যা, এবং এই যে চিত্রটা, এই চিত্রটা আসলে শুধুমাত্র যে এবারের ঠিক তা না, এটা গতবারও এই কি ধরনের ঘটনা ঘটেছে এবং গত কয়েক বছর থেকেই কিন্তু মূলত এ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে এই এলাকা। এবং ঝিনাইগাতি এলাকা মানুষের আসলে বড় দুঃখ হলো মহারশী নদীর যে বাঁধ, এই বাঁধটা আসলে না হওয়ার কারণে কিন্তু এই এলাকার মানুষের বড় দুঃখ, এবং এই এলাকার মানুষের প্রত্যেকটা মানুষের দাবি হচ্ছে যে মহারশী নদীর যে স্থায়ী বাঁধ যদি নির্মাণ না করা হয় তাহলে এই এলাকার মানুষের দুঃখ কোনোভাবেই আসলে লাঘব হচ্ছে না। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলা এবং নালতাবাড়ি সহ এবং শ্রীবর্দী, এই 3টি উপজেলার অন্তত পক্ষে 4টি পাহাড়ি নদী রয়েছে। এই নদীগুলি আসলে শেরপুরে যখনই বৃষ্টি হয়, বর্ষণ শুরু হয় এবং উজানে যে পাহাড় আছে, পাহাড়ে যখন বর্ষণ শুরু হয় তখনই কিন্তু পাহাড়ি ঢল এখানে আসে, এবং এই ঢল আসার পরে কিন্তু এই অঞ্চলটা প্লাবিত হয়ে যায়। গত বছরে কিন্তু শেরপুর জেলার এই অঞ্চলটা পুরোপুরি ধ্বংসযজ্ঞে পরিণত হয় এই বন্যার কারণে, এবং এর জন্য কিন্তু আসলে এই অঞ্চলের মানুষ এবং কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গতকালকে এবং গত 3 দিন থেকে টানা বর্ষণের কারণে পাহাড়ি ঢল আসার পর আসলে এই এলাকাটা প্লাবিত হয়। এবং আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে গত
কালকের যে বন্যা ইতিমধ্যে কিন্তু 2টি শিশুর প্রাণ গেছে এই বন্যায়। পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন ইতিমধ্যেই কিন্তু 2000 হেক্টর জমির আবাদ ইতিমধ্যে পানির নিচে তলিয়ে আছে এবং আমরা গত 24 ঘন্টা বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু উজানে পানি নামতে শুরু করেছে। তবে ভাটি এলাকা আরো অন্তত পক্ষে 5টি গ্রাম প্লাবিত হয়েছে এবং আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন এবং কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে চূড়ান্তভাবে তারা এখনো যদিও জানান নাই, তবে তারা মাঠে আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানকার প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এই অঞ্চলের যে বাঁধের যে সমস্যাটা তারা এতে একমত তারা পোষণ করেছেন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যেটা জানিয়েছেন তারা এই বিষয়টা উপরে লিখেছেন এবং একটা স্ট্র্যাটেজি তারা করার চেষ্টা করছেন এবং তারা একটা পরিকল্পনা করার চেষ্টা করছেন। পরিকল্পনা মাফিক এই এলাকার মানুষের দুঃখ লাঘবে তারা কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছে। মিরাজ, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার রংপুরের পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, বেড়িবাঁধে তো 75 মিটার অংশ ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে, সেখানকার এখন কি পরিস্থিতি? 4 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, তাদের কি কাজ? দেখুন, আসলে গতকাল আমরা দেখেছি যে 75 মিটার কিন্তু বেড়িবাঁধ ধসে যাওয়ার যে ঘটনাটি, আজকে যদি আমরা সকালে এসেছি সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 100 মিটার কিন্তু ধসে গেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জায়গাটায় গতকাল আমরা অর্থাৎ তার দর্শককে দেখবার চেষ্টা করছি, সেটি কিন্তু আজকে অনেক দূর একদম ভেঙে ভেঙে চলে গেছে। এই বেড়িবাঁধটি যদি পুরোটাই ভেঙে যায়, আপনি নিশ্চয়ই জানেন যে দ্বিতীয় তিস্তা সেতু সেটি কিন্তু হুমকির মুখে পড়বে এবং এই সেতু যদি ক্ষতিগ্রস্ত হয় তা লালমনির সাথে রংপুরের যে সেটি বন্ধ হয়ে যাবে, প্রায় 5-6 চলাচল একেবারে বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এই এলাকার মানুষের দুর্ভোগ এবং তাদের যে ভোগান্তি আরও বেড়ে যাবে। আপনি নিশ্চয়ই জানেন যে এই বেড়িবাঁধের ফলে কিন্তু অনেক আবাদি জমি এবং ঘরবাড়ি কিন্তু তারা অনেকটাই তাদের নিরাপদে নেই এবং তারা নিরাপদের কিছুটা থাকলেও এখন এই বেড়িবাঁধ যদি ভেঙে যায় তাহলে কিন্তু তাদের আর নিরাপদে থাকা হচ্ছে না। তবে এখানকার মানুষের যেটা দাবি রয়েছে যে যদি শুকনো মৌসুমে এই বেড়িবাঁধটি তারা সংস্কার করতো কিংবা বেড়িবাঁধটি মেরামত করতো তাহলে সেক্ষেত্রে তাদের এই দুঃখ এবং তাদের এই কষ্ট কিংবা ভোগান্তি হতো না। এখানকার স্থানীয় জনপ্রতিনিধি যেমনটি জানিয়েছেন যে বারবার তারা পানি উন্নয়ন বোর্ড, প্রশাসন এবং এলজিডির সঙ্গে কথা বলেছেন। তারা বলছেন যে অতি দ্রুত এটির মেরামত করা হবে, কিন্তু গত 3 দিন ধরে কিন্তু আমরা দেখেছি যে তাদের কোনো লোকজন কিন্তু এখানে আসেনি। তারা একটা শুধু তদন্ত টিম গঠন করেছে। এই তদন্ত টিম আসলে কবে নাগাদ শেষ হবে এটা কিন্তু বলা যাচ্ছে না। তবে আজকে কিন্তু ঢাকা থেকে একটি লোকজন আসার কথা যে এই বেড়িবাঁধটি দেখবার জন্য, যেহেতু দ্বিতীয় তিস্তা সেতুর পরেই এই বেড়িবাঁধটি, সেক্ষেত্রে কিন্তু তারা দেখবার জন্য আসছে আসলে এটি কী করা যাচ্ছে এবং এই বেড়িবাঁধটি ভেঙে গেলে তা আরও কী পরিমাণ ক্ষতি হবে সেটি আসলে দেখবেন। তবে আমি কিছুক্ষণ আগে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি যেমন জানিয়েছেন যে তারা পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় যে এলজিডি সাথে কথা বলেছেন। তারা বলছেন যে অতি দ্রুত এটি মেরামত করা হবে এবং তারা টেন্ডারে আহ্বান করবেন এবং এই টেন্ডারে আহ্বান করার পরে যে বরাদ্দ আসবে বরাদ্দ দিয়ে তারা এটি মেরামতের চেষ্টা করবেন। তবে জিও ব্যাগ ফেলার একটি বিষয় রয়েছে। এখন গত কয়েকদিন ধরে যদি জিও ব্যাগটি ফেলতো, এখন কিন্তু যে জিও ব্যাগটি ফেলতে লাগবে 10,000 জিও ব্যাগ, এর আগে কিন্তু 1,000 জিও ব্যাগ দিয়ে হতো। সেটি আসলে স্থানীয় মানুষের দাবি, কিন্তু আস্তে আস্তে কিন্তু ভেঙে যাচ্ছে। গতকাল যা দেখেছি, আজকে রাতে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 100 মিটার এখন ধসে গেছে এই বেড়িবাঁধটি। তবে এই 100 মিটার ধসে যাওয়ার পরে আমরা দেখেছি প্রতিনিয়তই কিন্তু ভেঙে যাচ্ছে। আমরা একটু আগে যখন এখানে দাঁড়িয়েছিলাম তারপরে দেখা গেছে যে এখান থেকে ধসে যাচ্ছে আস্তে আস্তে। অনেক লোক কিন্তু তারা দেখাচ্ছে তাদের জমা জমি যে পানি নিচে তলিয়ে গেছে, কিছু ফসলি জমি পানি নিচে তলিয়ে গেছে। এটি যদি নিমজ্জিত হয়, আরও পানি যদি বৃদ্ধি পায়, তাহলে মানুষের যে ফসল এটি কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। আসলে এই বেড়িবাঁধের ফলে কিন্তু আমরা দেখেছি যে এর আগেও কিন্তু যখন বেড়িবাঁধটি ছিল মানুষের কিন্তু ফসলের ক্ষতি ততটা হয়নি। তবে এখন বেড়িবাঁধটি যেহেতু ভেঙে যাচ্ছে, মানুষের কিন্তু আশঙ্কাও বাড়ছে যে এই বেড়িবাঁধ যদি আরও ধসে যায় তাহলে এই এলাকার যে 4-5 গ্রামের মানুষ তারা কিন্তু খুব অনেকটাই দুর্ভোগ এবং ভোগান্তিতে পড়বে। এর ফলে কিন্তু আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলবার চেষ্টা করেছি। পানি উন্নয়ন বোর্ড যেমনটি বলেছেন যে যেহেতু এলজিডির করা এই বেড়িবাঁধটি, সেক্ষেত্রে তাদের কোনো অর্থাৎ যে বেড়িবাঁধটি নির্মাণ করবে এরকম কোনো বরাদ্দ নেই। তবে তারপরেও তারা বলছেন যে জিও ব্যাগ ফেলে এটি অর্থাৎ রক্ষা করার চেষ্টা করবেন। শেরপুর এবং রংপুর থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে প্যানেল দিয়েছে ছাত্রদল, শিবির, প্রগতিশীল শিক্ষার্থী জোট এবং
ইসলামী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের আবাসন, যাতায়াত সমস্যার সমাধান ও নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি সব প্যানেলের। বৃহস্পতিবার সব প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাই শুরু হবে রোববার। বৃহস্পতিবার ছিল চাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সকাল থেকেই মনোনয়ন জমা দিতে ভিড় করেন প্রার্থীরা। এদিন দুপুরে বুদ্ধিজীবী চত্বরে নিজেদের প্যানেল ঘোষণা করে ছাত্রদল। ভিপি পদে সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস সাফায়াত হোসেন এবং এজিএস পদে আইবুর রহমান তৌফিককে মনোনয়ন দেয় সংগঠনটি। আপাতত পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলেও কৌশলগত কারণে জোট করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না নেতারা। যে চাকসু নির্বাচন আয়োজন হচ্ছে, আমি মনে করি যে এখানে ব্যক্তির জয় পরাজয় হচ্ছে। আমরা এখানে যারা চাকসু কার্যকর করার জন্য আপনার সোচ্চার ছিলেন, এটা সকলেরই জয়। দুপুর 3টায় জারুলতলায় সম্প্রীতির শিক্ষার্থী জোট নামে প্যানেল ঘোষণা করে ছাত্র শিবির। শিক্ষার্থীদের দুর্ভোগ কমানোর প্রতিশ্রুতি তাদের। আমাদের দীর্ঘদিনের চাওয়া নিরাপদ ক্যাম্পাস, এরপর আমাদের শতভাগ আবাসন নিশ্চিত, আমাদের স্বস্তিকর একটি যাতায়াত ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এই অধিকারগুলো আদায় করার মাধ্যমে শিক্ষার্থী ভাই বোনের দীর্ঘদিনের যে প্রাপ্তি তা পূরণ করতে পারবে ইনশাআল্লাহ। বিকেল 5টায় প্যানেল দেয় প্রগতিশীল শিক্ষার্থীদের জোট, বৈচিত্র্যের ঐক্য। ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য এই জোট কাজ করবে বলে জানান প্রার্থীরা। জনগণকে তাদের যে গণতান্ত্রিক অধিকার সেগুলো থেকে বঞ্চিত করছে, মৌলিক অধিকার সেগুলো থেকে বঞ্চিত করছে। সুতরাং এই ঐক্যের শক্তির মধ্য দিয়ে এই যে বিভাজনের রাজনীতি আসলে টিকবে না, আমরা আসলে এটাই প্রতিষ্ঠা করতে চাই। এর বাইরে ইসলামী ছাত্র আন্দোলনও প্যানেল দিয়েছে। যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা 25 সেপ্টেম্বর এবং ভোট 12 অক্টোবর। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, বেশ কিছু শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা পোষ্যকোটা পুনর্বহালের দাবি তোলেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোটা পুনর্বহাল করে। জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করে কোটা কখনোই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এর আগে বেশ কিছু শর্ত সাপেক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়। এতে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ন্যূনতম 40 পেয়ে পাশ করা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সন্তানরা ভর্তির সুযোগ পাবেন। প্রশাসন যে পোষ্যকোটা ফিরে নিয়ে আসতেছে, এই পোষ্যকোটার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করছি। এই মীমাংসিত একটা ইস্যুকে আবার কোনোভাবে ফিরে আনতে আমরা দিব না। তারা কেন পোষ্যকোটার আশ্রয় নিবে এখানে ভর্তি হওয়ার জন্য? যেহেতু 24-এর পরে বাংলাদেশে কোটা নামক কোনো ওয়ার্ডই থাকবে না, সেখানে কেন প্রশাসন আবার এটা ফিরিয়ে আনবে? জমে উঠেছে রাকসু প্রচার প্রচারণা, চলছে রাতভর। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শিক্ষার্থীরা বলছেন, কোনো প্রলোভন নয়, তাদের অধিকার আদায়ের কাজ করবেন এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। নির্বাচন কমিশন বলছে, প্রভাবমুক্ত স্বচ্ছ ভোট আয়োজনে প্রস্তুত তারা। ভোটের সময় যত ঘনিয়ে আসছে, রাকসুর নির্বাচনী প্রচারণার গতিও যেন বাড়ছে। প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। 3 দশকের বেশি সময় প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাননি শিক্ষার্থীরা। এবার তাদের অধিকার আদায়ে নেতা নির্বাচনের সময়। তারা বলছেন, এর মাধ্যমে ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্রের চর্চা। শিক্ষার্থী বান্ধব একটা নেতৃত্ব অবশ্যই হবে এবং আমরা যে স্টুডেন্টরা আছি, আমাদের স্টুডেন্টদের কথা শুনবো। যে কোনো কারণে আধিপত্য হোক বা যে কোনো কারণে হয়েছে, বাট আমরা এখন আশা রাখতেছি যে রাখি হওয়ার পরে হয়তো বা এগুলো চেঞ্জ হবে। প্রার্থীরা বলছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে নির্বাচন আয়োজনে প্রশাসন কতটা স্বচ্ছ সেটাই দেখার বিষয়। কোনো কালো অধ্যায় যেন রচিত না হয়, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে যেন ছাত্র প্রতিনিধিরা কাজ করে, এই নিয়েই তাদের বেশিরভাগ তাদের চাওয়া পাওয়া। কিভাবে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা যায় সেটা যেন অবশ্যই প্রশাসন খেয়াল রাখে এবং সেটার জন্য যাবতীয় প্রস্তুতি, যেহেতু সময় আছে, এখন থেকেই সেগুলো শর্ট অ্যানালাইসিস করে যাবতীয় প্রস্তুতি নেওয়া দরকার। আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন, আমরা ওই জায়গায় রাকসুতে গিয়ে আপনার কণ্ঠস্বর হয়ে আমরা কথা বলবো। নির্বাচন কমিশন বলছে, স্বচ্ছ নির্বাচনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, অপেক্ষা শুধু ভোট গ্রহণের। এই নির্বাচনটা যেন সুষ্ঠ হয়, যে কোনো সমালোচনার ঊর্ধ্বে থাকে। তার জন্য যে সমস্ত ব্যবস্থা দরকার, তাদের বোঝানো দরকার, আমাদের পক্ষ থেকে তার কোনো ঘাটতি থাকবে না।
25 সেপ্টেম্বর হবে নির্বাচন, 23 সেপ্টেম্বর মধ্যরাতে বন্ধ হচ্ছে প্রচারণা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। রাজধানীর বাজারে এক সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। সবজির দাম, মাছ ও ডিমের দাম প্রায় অপরিবর্তিত। আরও জানাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, আজকের বাজার দর সম্পর্কে জানাবেন, কোন কোন পণ্যের দাম বাড়লো, বাজারে তদারকির ব্যবস্থা আছে কিনা? মামুন, শুনতে পাচ্ছেন? একটু বাজার পরিস্থিতি জানাবেন, কোন কোন পণ্যের দাম বাড়লো? মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতার মাঝে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর টাউন হল যে বাজার, সেখানে রয়েছে। এখানে কিন্তু আমরা সকাল থেকে আছি, এখানে দেখেছি যে ক্রেতা বিক্রেতারা কিন্তু একটু মিশ্র প্রতিক্রিয়া করেছে। আমরা যদি গত সপ্তাহের সাথে যদি এই আজকের বাজার তুলনা করি, সেই ক্ষেত্রে কিন্তু বলবো যে গত সপ্তাহের সমপরিমাণে কিন্তু সকল পণ্যের দাম রয়েছে। বিশেষ করে শাকসবজির দামের ক্ষেত্রে কিন্তু ক্রেতা বিক্রেতারা বলছিলেন যে আগের মতো রয়েছে, কিন্তু 5 থেকে 10 টাকা কিছু পণ্যে কমেছে, আবার কিছু কিছু পণ্যে কিছুটা নেমেছে। এই জন্য তারা বলছিলেন যে এই বাজারের নামা উঠে কিন্তু এটা কিন্তু সব সময় থাকে। তবে কিন্তু এবারে যে আরেকটি বিষয়, সেটি হলো মনে করেন প্রতিটি সবজি কিন্তু 80 থেকে 120 থেকে 30 টাকার উপরে। এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে যারা ক্রেতারা ছিলেন তারা কিন্তু বলছিলেন যে সকল সবজি 80 টাকার উপরে। এর বিপরীতে আমরা জিজ্ঞেস করেছিলাম বিক্রেতাদের, কারণ এই সবজির এত দাম হওয়ার কারণ কি। তারা কিন্তু যে বিষয়টা আমাদের বলেছেন সেটি হলো যে কি গত কিছুদিন যাবত যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে কিন্তু দামটা বেড়েছে। এছাড়া তারা বলছিলেন যে ট্রান্সপোর্টের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার কারণে কিন্তু তারা বলছিলেন যে এখানে একটি সিন্ডিকেট রয়েছে, সিন্ডিকেটের কারণে কিন্তু যে গাড়ি ভাড়া, সেই গাড়ি ভাড়ার কিন্তু অনেক হওয়ার কারণে এই বাজারের দামগুলো কিন্তু তারা বেড়েছে। এছাড়া আমি যদি আজকের বাজারের আপনার দামগুলো একটু বলি, যে গত সপ্তাহে কিন্তু আলুর যে দাম ছিল সেই দামে কিন্তু এখনো রয়েছে 20 থেকে 25 টাকা বিক্রি করা হচ্ছে। এছাড়া যে পেঁয়াজও আগের দামে বিক্রি করা হচ্ছে 75 থেকে 80 টাকার মধ্যে। এছাড়া টমেটো 120 থেকে 200 টাকা অব্দি বিক্রি করা হচ্ছে। বেগুনের দাম 120 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া শসার দাম কিন্তু আজকে শুক্রবার হওয়ায় কিছুটা দাম বেশি রয়েছে। গতকালকে শসা বিক্রি করা হয়েছে 80 টাকা, কিন্তু আজকে সেটা 120 থেকে 140 টাকা অব্দি গিয়েছে মানভেদে। এছাড়া লাউয়ের দাম 80 টাকা রয়েছে। সিমের দামও কিন্তু কোনো বিক্রেতারা বলছেন যে 20 টাকা পর্যন্ত আজকে বেড়েছে। গত সপ্তাহে যেটি ছিল 140 টাকা, সেটা কিন্তু 160 থেকে 180 টাকা কেউ বিক্রি করছেন। এছাড়া এরকম প্রতিটি পণ্যে কিন্তু দাম এরকম কিছুটা বৃদ্ধি পেয়েছে, যেটা বাজারের ঊর্ধ্ব নিম্ন গতির কারণে সবসময় হয়ে থাকে। এছাড়া চালের বাজার আমরা গিয়েছিলাম, চালের বাজারে কিন্তু প্রতি চালের কেজিতে শ্রেণী ভেদে 3 থেকে 4 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। যেমন মিনিকেট চাল গত সপ্তাহ ছিল 74 থেকে 82 টাকার মধ্যে, এই সপ্তাহে কিন্তু সেটি 80 থেকে 86 টাকা অবধি চলে গেছে। নাজিরশাল চারও ঠিক একই রকম রয়েছে, 80 টাকা ছিল এবং আজকে কিন্তু সেটি 84 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া এরকম প্রতিটি পণ্যেই কিন্তু দাম ঊর্ধ্বগতি আমরা দেখেছি, সেটা কিন্তু স্বাভাবিক। তারা ক্রেতা বিক্রেতা যেমন বলছিলেন স্বাভাবিক, যেটি বাজারে সবসময় থাকে 3 থেকে 4 টাকা 5 টাকা অব্দি ঊর্ধ্ব নিম্নমুখী থাকে পণ্যভেদে, সেটি কিন্তু এখন রয়েছে। কিন্তু তারা বলছিলেন যে শীত সামনে আসছে, শীত আসলে কিন্তু শাকসবজির দাম অনেকটা কমে আসবেন। এছাড়া অন্য পণ্য যেগুলো আছে সেগুলো যদি পর্যাপ্ত পরিমাণ মনিটরিং করা হয়, সেক্ষেত্রে কিন্তু বাজার নিয়ন্ত্রণে আছে এবং থাকবে বলে তারা আশা করছেন। রাজধানীর টাউন হল থেকে এসেছিল আমার কাছে সর্বশেষ। বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। অবৈধ মজুদ, পরিবহন ঠিকাদারের কারসাজি ও রাজনৈতিক বিবেচনায় ডিলার নিয়োগ সহ 4 কারণে অস্থির হয়ে উঠেছে সারের বাজার। এমন তথ্য উঠে এসেছে সরকারি তদন্ত সংস্থার গোপন প্রতিবেদনে। এতে কৃত্রিম সংকট তৈরি হওয়ার চড়া দামে সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষক। দেশের সারের সংকট নেই দাবি করে কৃষি সচিব বলছেন, অনিয়মে জড়িতদের আইনের আওতায় আনা হবে। দেশের রাসায়নিক সারের বার্ষিক চাহিদা প্রায় 58 লাখ টন। এর মধ্যে 40% প্রয়োজন হয় রবি মৌসুমে, অর্থাৎ নভেম্বর থেকে মার্চে। সরকারিভাবে পর্যাপ্ত মজুতের কথা বলা হলেও বাস্তবে সারের চরম সংকট তৈরি হয়েছে। সরকারি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বলছে, অসাধু ডিলার ও পরিবহন সংস্থার সিন্ডিকেটে কৃত্রিম সংকটে সারের দাম বেড়েছে। বিগত সরকারের সময় রাজনৈতিকভাবে ডিলার নিয়োগের ফলেও অস্থির বাজার। টিএসপির সরকার নির্ধারিত দাম 27 টাকা হলেও কৃষককে কিনতে হচ্ছে 42 টাকারও বেশি দামে। একই চিত্র ইউরিয়া, এমওপি, ডিওপির ক্ষেত্রেও। টিএসপি পটাশের দাম বেশি, 8 টাকা, 10 টাকা, 7 টাকা এরকম বাড়তি। তো সরকার তো করে নেই, করতেছে ডিলাররা। এর কারণ বুঝতে পারছি না। গত বছর 1 বিঘা জমিতে আমার খরচ হয়েছে 3000 থেকে 3200 টাকা, আর এই বছরে সেই সারের দাম বাড়ার কারণে 4000 থেকে 5000 টাকা সারে বিঘা প্রতি খরচ হচ্ছে।
সার সংকটের জন্য সরকারের বিতরণ ব্যবস্থার দুর্বলতাকে দুষছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। বারবার বলার পরও সার মিলছে না বলে দাবি তাদের। কৃষকরা যে 100 টাকা 150 টাকা ব্যাগে বেশি দিয়ে কিনতেছে, তাইলে সাবসিডির তো একটা অংশ লস হচ্ছে। এই সাবসিডিটা যদি 100% ইউটিলাইজ না হয় তাহলে তো জিনিসটা সুন্দর হইল না। আপনার যারা এই সাবসিডিগুলো মেনটেন করে, সচিব থেকে আরম্ভ করে এডিশনাল সচিব, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, তাদের তো এই জিনিসগুলো খেয়াল করা উচিত। সারের সংকট নেই জানিয়ে কৃষি সচিব বলছেন, জানুয়ারি পর্যন্ত চাহিদা অনুযায়ী পর্যাপ্ত মজুত রয়েছে। সরবরাহ ব্যবস্থায় অনিয়মে জড়িতদের ডিলার লাইসেন্স বাতিল করা হবে বলেও জানান তিনি। সারের কিন্তু পর্যাপ্ত মজুদ আছে, মজুদের কোনো সংকট নাই, সরবরাহের সংকট নাই, কিন্তু ওই যে খুচরা বিক্রেতাদের যে বিষয়টা সেটার জন্য হয়তো কোথাও কোথাও হচ্ছে। তবে আমি এটা বলতে চাই, আমরা খুব শিগগিরই আমরা সারের যে ডিলারশিপের পুরো বিষয়টা কিন্তু আমরা একদম পুরো পরিবর্তন করছি, নতুন নীতিমালা আসছে। সারের বাজারে অস্থিরতা দূর করতে ডিলার নিয়োগ ও নীতিমালা সংশোধনের কাজ চলছে বলেও জানান কৃষি সচিব। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারের জনপ্রিয় 13 ব্র্যান্ডের টি ব্যাগে এবার মানবদেহের জন্য বিপজ্জনক মাত্রার ভারী ধাতুর উপস্থিতি পেল গবেষণা প্রতিষ্ঠান এসডো। দেশি বিদেশি ল্যাবে পরীক্ষায় দেখা গেছে লেড, বারকারি, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম ও আর্সেনিকের উপস্থিতি সহনশীল মাত্রার চেয়ে 10 থেকে 50 গুণ বেশি। এমনকি তেজস্ক্রিয় উপাদান ইউরেনিয়াম ও থোরিয়ামের উপস্থিতিও মিলেছে। মানবদেহের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় প্লাস্টিক ও পেট টি ব্যাগ নিষিদ্ধের তাগিদ গবেষকদের। সুগন্ধ, স্বাদ ও সতেজতায় বাঙালির জনপ্রিয় পানীয় চা। দেশের বাজারে বিক্রি হওয়া টি ব্যাগে দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি। মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান পাওয়া গেছে বিভিন্ন প্রতিষ্ঠানের টি ব্যাগে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো। 8 মাসেরও বেশি সময় ধরে গবেষণায় বাজারের জনপ্রিয় ফিনলে, টিটলি, লিপটন, ইস্পাহানি, সেলন সহ 13টি ব্র্যান্ডের বেশ কিছু নমুনা দেশি বিদেশি ল্যাবে পরীক্ষা করা হয়। সবচেয়ে বেশি হাই কনসেন্ট্রেশন হেভি মেটাল ডিটেক্ট হয়েছে আমাদের টি ব্যাগের প্যাকেজিং ম্যাটেরিয়ালটাতে, যেখানে লেড হচ্ছে আমরা পেয়েছি আপ টু 51 ppm, যেখানে আমাদের পারমিসিবল লিমিট হচ্ছে 5 ppm, ক্যাডমিয়াম হচ্ছে 83 ppm, যেখানে লিমিটটা 1 ppm। প্রতিষ্ঠানটি জানায়, সীসা, ক্যাডমিয়াম, মার্কারি ও পারদ মস্তিষ্কের ক্ষতি, আচরণের সমস্যা, হৃদযন্ত্র ও প্রজনন স্বাস্থ্যে প্রভাব সহ নানা জটিলতা তৈরি করে। এই পেপারটাও কিন্তু কেমিক্যাল মুক্ত না, অর্থাৎ চায়ের যে যদি পেপারের টি ব্যাগ হয় এটাও কিন্তু কেমিক্যাল কন্টামিনেটেড, অর্থাৎ ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু ওই পেপারটা থেকে ব্যাগটা তৈরি করা হয়। সংবাদ সম্মেলনে ছিলেন বাংলাদেশ চা বোর্ড, বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। ভারী ধাতুর স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। সকল রিসার্চের ডকুমেন্ট আমাকে টিবোর্ডের কাছে পাঠায়, টিবোর্ড সবগুলো নিয়ে আমাদের যে রিসার্চ প্যানেল আছে বা আমাদের রিসার্চ যে ইনস্টিটিউট আছে তাদেরকে দিয়ে এটা আমরা ডেফিনেটলি টেস্ট করবো। আমাদের যতটুকু কাজ করার কথা ছিল সেটা আমরা আসলে করতে পারতেছি না, তো সেটার জন্য যেমন সমন্বয় দরকার, সব দিক মানে সবার পক্ষ থেকে চাপ বাড়ানো দরকার সত্যিকার অর্থে, বাট ডেভেলপ হচ্ছে। সাম্প্রতিক এক জরিপ মতে দেশের 95% মানুষ প্রতিদিন 2 কাপ চা পান করে, আর 27% মানুষ 4 কাপের বেশি চা পান করে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে 224টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। শেষ সময়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এরই মধ্যে মণ্ডপের 80% কাজ শেষ হয়েছে। বাঁশ, কাঠ আর কাদামাটি দিয়ে দুর্গাদেবীর সাথে তৈরি হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে থাকবে যৌথ বাহিনী। শিল্পীর নিপুণ হাতের শৈল্পিক ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গার রূপ। প্রতিমায় ভরে উঠছে প্রতিটি মণ্ডপ। দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা সাজাতে ব্যস্ত নারায়ণগঞ্জের প্রতিমা শিল্পীরা। আগামী পঞ্চমীতে আর কি আমাদের ডেলিভারি, আশা করি যত কষ্টই হোক আর কি আপনার এই সময়তে আমরা কমপ্লিট দিতে পারবো। দিন রাত কষ্ট করে মায়ের প্রতিমাটা আমরা সম্পূর্ণ করতে পারলে আমাদের মনে অনেক আনন্দময় লাগে আর কি। বাঁশ, কাঠ, খড়, পাট ও বিভিন্ন ধরনের মাটি এবং রং দিয়ে প্রতিমা তৈরি করেন কারিগররা। প্রতিমা তৈরিতে খরচ হয় 60 থেকে 70 হাজার টাকা।
তবে সরঞ্জামের দাম বাড়া ও পরিশ্রমের তুলনায় ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ কারিগররা। মৃৎশিল্প কাজ করতে যে র মেটেরিয়ালসগুলো লাগে আমাদের, কিন্তু এগুলোর দাম অত্যাধিক, কিন্তু সেই অনুপাতিক হারে আমাদের কাজের পারিশ্রমিক আমরা পাই না। অপ্রীতিকর ঘটনার শঙ্কা নেই জানিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বলছে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে, মিলেছে সব ধরনের সহযোগিতার আশ্বাস। সমস্ত রাজনৈতিক দলদেরকে নিয়েই কিন্তু আমরা মিটিং করেছি এবং তারা সবাই প্রতিশ্রুতিবদ্ধ যে আমাদের এই পূজাটা সার্বজনীন এই দুর্গোৎসব যাতে সুন্দর সুষ্ঠুভাবে হয় সেই লক্ষ্যে তারা কিন্তু আমাদের সাথে আছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে পূজায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে থাকবে যৌথ বাহিনী। কমিটির সদস্য যারা আছে, রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন আছে, তাদেরকে আমরা নিরাপত্তার কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছি। তারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং বলেছে যে এটা এই উৎসব কোনো বিশেষ গোষ্ঠীর না, বিশেষ ধর্মের না, এটাকে সফল করার জন্য বা উৎসবমুখর করার জন্য আমরাও পরিশ্রম করব, আমরাও কাজ করব। 21 সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। 28 সেপ্টেম্বর ষষ্ঠী আর 2 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।